যে চিত্র সেটাও কিন্তু প্রকট ছিল। যে ভর্তৃত্বকে আমরা ভগবান প্রদত্ত যে সম্পদ আমাদের দিয়ে গেছে তাকে ফেলে আমরা অন্যদিকে আমরা ধাবিত হয়েছি। কিন্তু আজকে দেখুন 2014 পর বিশেষ করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যখন সরকারে আসলেন, আসার পর উনি প্রথমেই যে কাজটা করলেন সেটা হচ্ছে কৃষকদের জন্য বিভিন্ন পরিকল্পনা করেছেন তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের মান সম্মানের উন্নয়নের জন্য। শুধু আর্থিক দিয়ে নয়, ওনাদের যদি সত্যিকারের মান উন্নয়ন হয় সেই দিকে উনি কাজ করে গেছেন, যেটা আগে কখনো আমরা দেখতে পাই। মায়েদের প্রথমেই বলেছেন যে আপনারা জিরো অ্যাকাউন্টে আপনারা অ্যাকাউন্ট খুলুন। এই কথা শুনে অনেকে কিন্তু ভ্রুকুটি করেছিল তৎকালীন সময়, যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট এটা দিয়ে কি হবে। অনেকে কটাক্ষ করেছিল, অনেক বিরোধী দলের নেতারা। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই অ্যাকাউন্টেই একটা বোতামে টিপ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের বিভিন্ন যারা মুখ্যমন্ত্রী বা অন্যান্য যেসব জায়গায় এক টিপের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে যার যার অ্যাকাউন্টে যে বেনিফিশিয়ারি স্কিমের যে অর্থ, সে অর্থ চলে যাচ্ছে। কিন্তু ত্রিপুরাতে আমরা আগে কি দেখতাম, মিডলম্যান, সরকার, এবং সেগুলো ওই সরকার যারা ছিল মিডলম্যান তারা কেউ না, সেই তৎকালীন সময়ের যে সরকার তাদেরই এজেন্ট ছিল। এবং আমাদের আপনাদের মনে করিয়ে দেওয়া মনে হওয়া প্রয়োজন যে প্রধানমন্ত্রী বলেছিলেন কংগ্রেসে যে যদি দিল্লি থেকে 100 টাকা এখানে পাঠানো হয় তাহলে মানুষ আস্তে 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 15 টাকা পেত। আর এখন কি হচ্ছে, সেই অ্যাকাউন্টে একটা টিপ দেওয়া মাত্রই সাথে সাথে ফুল টাকা চলে আসছে। একে বলে ট্রান্সপারেন্সির সরকার। যে প্রধানমন্ত্রী, কেন্দ্রের সরকার আর ত্রিপুরাতে আমাদের সরকার, সে একই দিশায় আমরা চলছি। ট্রান্সপারেন্সি ছাড়া যখনই একটা গভর্নমেন্ট গুড গভর্নেন্স যখন দেখাতে পারবে তখনই মানুষের মধ্যে কিন্তু আশ্বস্ত আসবে। আগে আমরা দেখতাম যে কোনো চাকরি হোক, যে কোনো সুযোগ সুবিধাই হোক, সেই সুযোগ সুবিধা যতক্ষণ ধরে ওই পার্টির প্রফেশনে না হাঁটবে ততক্ষণ ধরে তাদের সেই সুযোগ সুবিধা পাবে না। কিন্তু আমাদের এই সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পরিষ্কার ওনার যে নির্দেশ যে আমরা কে কোন পার্টি করে, কে কোন ধর্মের, সমস্ত ধর্মের উপরে উঠে, জাতপাতের উপরে উঠে, সমস্ত পার্টির উপরে উঠে আমরা সব মানুষকে, কারণ সরকার কোনো পার্টির হয় না, সরকার যখন বসে সমস্ত জনসাধারণের সরকার হয়। এবং সেই দিশায় যখন আমরা কাজ করছি তখন মানুষ আমাদের উপর সমর্থন বেশি করে দিচ্ছে। তবেই প্রধানমন্ত্রী আজকে 2014 পর আপনারা দেখেছেন উনি আবার পুনরায় বিপুল ভোটে এবং বিপুল সংখ্যায় 303 ভোট যে সংখ্যা, সেই সংখ্যায় উনি আজকে ভারত সরকার চালাচ্ছেন। তো যতক্ষণ আস্থা না আসবে যে এখানে ট্রান্সপারেন্সি আছে, আমরা কারোর পিছনে না ঘুরেও এবং কোনো অসাধু কোনো ভাবনা চিন্তা না করে সরকার চালাচ্ছে, তখন কিন্তু মানুষের আস্থা হবে। যেটা কৃষক ভাই বন্ধুদের জন্য আপনারা সবাই জানেন, প্রধানমন্ত্রীর যে কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে 3 কিস্তিতে পাঠাচ্ছে, কত চিন্তা ভাবনা করে সেগুলো আপনারা দিয়ে উনি পাঠাচ্ছেন। প্রধানমন্ত্রীর কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে
ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা থেকে শুরু করে আমরা সরকার ও মুখ্যমন্ত্রীর ইন্স্যুরেন্স সেই ব্যবস্থা আমরা করেছি উনার মার্গদর্শন রেখে। সয়েল হেলথ কার্ডের ব্যবস্থা করেছি। আমাদের সরকারের মেইন উদ্দেশ্যই হচ্ছে কৃষককে শক্তিশালী করা। সেই দিশায় আমরা কাজ করছি। এখানে আজকে আপনারা ফার্মার্স নলেজ সেন্টারের যে উদ্বোধন করে আনলাম, সেখানে ভিতরে ঢুকে আমি তাজ্জব হয়ে গেছি। এর আগেও একটু গেছি, কিন্তু গন্ডা ছড়ার মতো জায়গার মধ্যে যে আমি মেডিকেল কলেজে আমিও আছি, মেডিকেল কলেজে আমি পড়িয়েছি ছাত্রদের, কিন্তু এত সুন্দর ভাবে এখানে অডিও ভিডিওর মাধ্যমে মানুষকে বুঝানো 30 জন করে যারা কৃষির সাথে জড়িত থাকবে, কৃষক বন্ধুদের ওখানে ক্লাস করানো হবে, কিভাবে উন্নত মানের বীজ লাগানো হবে, কিভাবে অর্গানিক চাষ করতে হবে, ইনঅর্গানিক যদি চাষ হয় তাহলে তার কুফল সুফল সেইভাবে কি পরিমাণে দিতে হবে, সব ওই সব সেন্টার করা হবে। বিভিন্ন লিফলেট আমি দেখলাম, সেই লিফলেটের মাধ্যমে আপনাদের যে জ্ঞানার্জন যে কেন্দ্র কৃষকদের জন্য সেই ব্যবস্থা এখানে গণনা করার মতো জায়গায়, সেই জায়গার মধ্যে আজকে ত্রিপুরা সরকার সেই চিন্তাধারাই এখানে খোলা আপনাদের সেই সেন্টার আজকে ওপেন হয়েছে। এবং এখানে 30 জন যারা এই জ্ঞানার্জন করবেন তারাও কি আবার এই বিষয়টা নিয়ে অন্যান্য যারা আমাদের কৃষক বন্ধুরা আছেন তাদেরকেও বলবো। আজকে কৃষকরা যেহেতু সারা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমরা সবসময় জানি, এবং সেই কারণে কোভিডে যখন আমরা আক্রান্ত হলাম সবাই বলছে যে এইরকম একটা বৃহৎ দেশের বৃহৎ সংখ্যক লোকে যেখানে বাস সেখানে কি হবে, কেউ সবাই এইদিকেই তাকিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আপনারা দেখেছেন যে আমরা সেইভাবে অন্যান্য যেখানে ডেভেলপ কান্ট্রি তার থেকেও আমরা তার আক্রমণ থেকে আমরা বেঁচে যাই। তার মেইন কারণ হচ্ছে কৃষকদের জন্য। আজকে কলকারখানা, এখানে সেই কলকারখানার উপর যদি আমাদের সারা ভারতবর্ষের ইকোনমি যদি নির্ভর থাকতো তাহলে আজকে কিন্তু আমরা সেই আমাদের যে জিডিপি নেই সেটা কিন্তু অনেক নিচে চলে যেত, কিন্তু একমাত্র কৃষকদের কারণে সেটা আমরা সেই আমাদের যে অর্থনৈতিক অবস্থাটা স্থিতিশীল ছিল। তো সেই বিষয়ে আমরা আমাদের রাজ্যে তো আমরা সেই কার্যকর করছি। তো এখানে যারা কৃষক ভাই বন্ধুরা আছেন, যারা অনেকে এই যে আমাদের মাঠ থেকে বেরিয়ে এসছে, অন্যান্য কাজে চলে যাচ্ছে, কম পয়সা রোজগারের ব্যবস্থায় চলে গেছে, সে তাদেরকে আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু বলছে যে এই কৃষির উপরে উনি যেহেতু জোর দিয়েছেন, তো কৃষির থেকে আমাদের আগামী দিনে অনেক কিছু উৎপাদিত ফসল এবং আয় বৃদ্ধির সম্ভাবনা প্রকট এবং বাড়বে, সেটা এখন দেখছেন। এখানে রেবতীবাবু বলেছেন যে আমাদের সরকার কতটুকু কৃষকদের জন্য সহনশীল এবং কতটুকু অ্যাড্রেস করে যে আপনাদের ফসল যাতে অসুবিধা না হয়, ফসল যখন উৎপাদিত হবে সেই ফসলের যেন খরিদ্দার থাকে, তার জন্য গভর্নমেন্ট আপনাদের থেকে নিচ্ছে। এবং এখন বিশেষ করে আপনাদের এই অত্র এলাকা এখানে খুবই উর্বর জায়গা, প্রচন্ড উর্বর জায়গা, এখানে প্রচুর পরিমাণে ধানের চাষ হয়, এখানে ফল ইত্যাদি ফুল ইত্যাদি হর্টিকালচার থেকে আরম্ভ করে সব এখানে উৎপাদিত ফসল অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। তো সেই জায়গায় যাতে আপনাদের রাখতে অসুবিধার কারণে অনেক সময় কম দামে আপনাদের বিক্রি করতে হবে, সেই ব্যবস্থাপনা এখন এখানে করা হয়েছে। এখানে এনে আপনারা রাখবেন, সুবিধা মতো যখন দাম পাবেন সেখান থেকে আপনারা বিক্রি করবেন। তো সেই দিশায় আমাদের সরকার চলছে। তো আজকের যে এখানে দুটো আমাদের সেন্টারের উদ্বোধন হলো, আমি এখানে যারা কৃষক ভাই ও বোনেরা আছে নিশ্চয়ই তার আপনারা সুফল নেবেন এবং আগামী দিন এই ত্রিপুরা সরকারের উপরে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে তার উপর আস্থা রাখুন।
আগামী দিন নিশ্চয়ই আরো বেশি করে প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন, সেই মার্গদর্শনকে সামনে রেখে আপনাদের জন্য নিশ্চয়ই আরো বেশি কিছু করার আমরা চেষ্টা করব। এখন আপনারা দেখছেন আমাদের যেখানে যান সেখানে উন্নয়ন উন্নয়ন। ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রেও আছে, এখানেও আছে, সব জায়গায় উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। আপনারা আয়ুষ্মান ভারত সম্পর্কে আপনারা জানেন যে 5 লক্ষ টাকা করে প্রতি বছর এক ফ্যামিলিকে দিচ্ছে। ভাবা যায় কোনদিন এত বড় প্রকল্প, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রকল্প, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দিয়েছেন। স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের ত্রিপুরাতে আগে মানুষ বাইরে কথায় কথায় রেফার হয়ে যেত, এখন সেই রেফারের অনেক হার কমে গেছে। আইন শৃঙ্খলার যেখানে বিষয় আপনারা দেখেছেন, আইন শৃঙ্খলাতে অন্য জায়গায় বলছে যে, বিরোধীরা বলছে যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা নাকি অবনতি হয়েছে, কিন্তু ন্যাশনাল ব্যুরো ক্রাইম রিপোর্টে কি বলছে যে 28টা স্টেটের মধ্যে, রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক দিয়ে যদি যান তাহলে 5ম স্থানে আছে আমাদের আইন শৃঙ্খলার, এত ভালো আছে ত্রিপুরাতে। কিন্তু বিরোধী দলের ইচ্ছে করে বারবার ওরা নিজেরাই বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে এবং তার দায়ভার আমাদের এই সরকারের উপর দিচ্ছে। আমাদের এখানে বিভিন্ন স্পেশালিটি ডাক্তার এখন অ্যাভেলেবল আছে, সুপার স্পেশালিটি অ্যাভেলেবল আমরা করেছি। বিভিন্ন যেসব প্রাইমারি হেলথ সেন্টারগুলো সেগুলোকে উন্নতি করার ওয়েলনেস সেন্টার আমরা চেষ্টা করছি। আগে অক্সিজেন নেই এই বিষয় নিয়ে কত কথা। আমাদের নর্থ ইস্টের মধ্যে, আমাদের আগরতলার মধ্যে সবচেয়ে বড় দুটো প্ল্যান্ট বলা যায়, সেকেন্ড হাইয়েস্ট অক্সিজেন প্ল্যান্ট বসিয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের এখন অক্সিজেন প্ল্যান্ট আছে। দুটো মেডিকেল কলেজ আছে, আরেকটা মেডিকেল কলেজ আমার সাথে জায়গা নির্ধারিত হয়েছে, সেখানে একটা মেডিকেল কলেজ হবে। ডাক্তারদের প্রমোশন এতদিন ধরে হচ্ছিল না। ছেলে এবং মা মেয়ে তার বাবার সাথে একই গ্রেডে 22 বছর পরে আমরা প্রমোশন দিয়েছি। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেও আমাদের ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা ত্রিপুরা হেলথ সার্ভিসের যে রুলস সেটাকে আমরা পরিবর্তন করে সেখানে প্রায় ডাবলের মতো ডাক্তারদের, যাতে বিভিন্ন গ্রেডে উন্নতিকরণে তাদেরও আমরা চাকরি করার স্ট্যান্ড অনেক বাড়িয়ে দিয়েছি। একটা ডেন্টাল কলেজও প্রায় খোলার পথে, সেই ব্যবস্থা আমরা করছি ত্রিপুরাতে। এডুকেশনের দিক দিয়ে আমাদের সুপার 30 বলুন, যেখানে যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে বাইরে পড়াশোনা করানোর ব্যবস্থা আমরা করছি। বিভিন্ন যেসব এডুকেশনের দিক দিয়ে বিভিন্ন জায়গায় আমরা কিছুদিন আগে একটা ইংলিশ মিডিয়াম একটা কলেজ, আমরা ডিগ্রি কলেজ খুলেছি। কিছুদিন আগে আমি ডিক্লেয়ার করেছি যারা মেয়েরা যারা আছে তাদের যারা ডিগ্রি কলেজে পড়ে তাদের যাতে কোনো রকম বেতন আমরা ত্রিপুরা সরকার সেখান থেকে আমরা আমাদেরকে মুক্তি দিয়েছি। তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে। 33% মহিলাদের সংরক্ষণ আমরা করেছি। পুলিশেরও আমরা শক্তিশালী করার চেষ্টা করছি। গতকাল আমি কয় জেলাতে একটা উইমেন স্টেশন, উইমেন পুলিশ স্টেশন আমরা ওখানে ওপেন করে এসেছি। মেয়ে মা ও বোনদের যাতে নিরাপত্তা আরো শক্তিশালী করা যায় সেই দিকেও আমরা চলছি। মানে সব দিকে আমরা চেষ্টা করছি। সমগ্র যেসব আমাদের ডিপার্টমেন্ট আছে আমাদের ত্রিপুরা সরকারের এবং আপনাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করার আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট একটা প্রতি ঘরে সুশাসনের একটা অভিযান আমরা শুরু করেছি। 17 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন, সেই দিনে আমরা উদ্বোধন শুরু করি আমরা, এবং সেটা 3 মাসের সেই প্রকল্প আমরা অভিযান আমরা নিয়েছিলাম এই নভেম্বরের লাস্ট ডে অব্দি। কিন্তু যেহেতু পূজার মরশুম ছিল, দুর্গা পূজা, কালী পূজা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবার সেটাকে আমরা ডিসিশন নিয়েছি 25শে ডিসেম্বর অব্দি। তো 25শে ডিসেম্বর কেন নিলাম? কারণ এক প্রধানমন্ত্রীর জন্মদিন আর 25শে ডিসেম্বর আরেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন।
সেটাকে সুশাসন দিবস হিসাবে আমরা পালন করি। তো এক প্রতি ঘরে সুশাসন আর সুশাসন দিবস দুটো গিয়ে কনভার্ট হয়ে মিলে যাচ্ছে। এবং এই যে প্রতি ঘরে সুশাসন, তার কারণটা কি? আমরা চাই যে আমাদের যেসব বেনিফিশিয়ারি যে স্কিম গুলো আছে, মানুষের অনেকে সেই বিষয়ে না জানার কারণে সেটা তাদের কাছে সেই সুযোগ সুবিধা আমরা পৌঁছে দিতে পারছি না। তার জন্য যার যার ঘর থেকে বাড়িতে বেরিয়েই যেন সেই সুবিধাগুলো আছে। আজকে ওবিসি সার্টিফিকেট লাগে, মেলার মাধ্যমে সেই প্রতি ঘরে সুশাসনের সাথে সাথে ওবিসি সার্টিফিকেট আমরা দিচ্ছি। কারণ এসসি সার্টিফিকেট লাগে, এসসি সার্টিফিকেট দিচ্ছি। এসটি সার্টিফিকেট লাগে, এসটি সার্টিফিকেট তার জন্য অফিসে যেতে হবে না, দেওয়া হচ্ছে। ম্যারেজ সার্টিফিকেট লাগে, ম্যারেজ সার্টিফিকেট দিচ্ছি। বিভিন্ন স্কিমে ব্যাংকের লোকজন বসে আছে, তাদের মাধ্যমে আমরা লোন দিচ্ছি। এই গভর্নমেন্ট জনদরদী গভর্নমেন্ট, এবং আমরা ডিসি এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে, স্টেট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট করে ব্লক লেভেলে এবং বিধানসভা ভিত্তিক আমরা ব্লক জিপি লেভেল পর্যন্ত আমরা সেই সুবিধাগুলোর চেষ্টা করছি। 100 দিনের একটা ভিশন আমরা নিয়েছিলাম। 100 দিনের কাজ আমরা কি কি করব, আমার মুখ্যমন্ত্রীত্বে সে 100 দিন কমপ্লিট হয়ে গেছে। এবং সেই কাজ কি কি করেছি আগামী দিন তার রিপোর্ট নিয়ে আপনাদের কাছে আমরা যাব। এই সরকারের যারা মন্ত্রীরা আছেন, যারা বিধায়করা আছেন, যারা এমপিরা আছেন, সারাক্ষণ শুধু সাধারণ মানুষকে কিভাবে সুবিধা দেওয়া যায়, ওনাদের দুঃখ কষ্ট কিভাবে লাঘব করা যায় সেই বিষয়ে কাজ করে। আপনাদের রেবতী বাবুকে আপনারা জানেন, সারাক্ষণ চষে বেড়াচ্ছে সমস্ত ওনাদের এই পূর্ব আসনের সমস্ত বিধানসভা এলাকায় উনি যাচ্ছেন। শুধু এখানে না, পশ্চিম আসনে উনি ঘুরছেন। দিল্লিতে উনি এই ডার্লন কমিউনিটিকে নিয়ে যখন উনি লোকসভায় আলোচনা করেন, আর আমি যখন রাজ্যসভার সদস্য হয়ে যাই, সেখানে উনার থেকে আমি সমস্ত তথ্য নিয়ে আমি রাজ্যসভার মধ্যে তার আলোচনায় অংশগ্রহণ করি এবং জোরালো বক্তব্য রাখি এই ডার্লন সম্প্রদায়কে যাতে এসটি সম্প্রদায়ের মধ্যে যোগ করা হয়, এবং সেদিনেই বিল পাস হয়ে যায়। আমরা সব মানুষের জন্য আমরা কাজ করছি। সেটা এই গভর্নমেন্ট সবসময় চাইছে এসসি, এসটি, ওবিসি, যেই হোক, মহিলা হোক, সবকা সাথ সবকা বিকাশ, আর তার বিশ্বাস আর তার প্রয়াস। এই প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করছি সব মানুষ একসাথে মিলে আমরা সবার জন্য উন্নয়ন। কিন্তু আগে আমরা কি দেখতাম, ডিভাইড এন্ড পলিসি করে করে আগে সরকার চলেছে। সবাই আমরা 10,323 সম্পর্কে জানি, কিভাবে চাকরি দিত। বছরের পর বছর যখন ইলেকশন আসতো, ওদের পায়ে সুখকুলি, জুতোর সুখকুলি হয়ে ওরা খালি জিন্দাবাদ জিন্দাবাদ করত। সেই জায়গা থেকে আজকে তারা যখন চাকরিটা দিল, সেটাও অন্যায় ভাবে দেওয়া হলো, যে কারণে মাননীয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কারণে তাদের চাকরি গেল। তো চাকরি তো ওরাই দিয়েছে, ওরাই ওদের কারণে চাকরি গেছে। কিন্তু এই সরকার স্পষ্টতার সাথে কোনো অনিয়ম একটা কেস এখন পর্যন্ত আমরা যা যা চাকরি দিয়েছি একটা অন্যায় ভাবে দেয়নি। পরীক্ষার মাধ্যমে, সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে আমরা চাকরি দিয়েছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের 3% এই সরকার আসার পর আমরা দিয়ে দিয়েছি। সেদিন আমি আমাদের সরকার মিলা ডিসিশন নিয়ে আমরা 5% দিয়ে দিয়েছি সরকারি কর্মচারীদের। টেটের সম্পর্কে ওরা বারবার এই কুম্ভীরা সুখ ফেলছিল যে টেটের চাকরি নেই, চাকরি নেই। আমরা যারা টেট উত্তীর্ণ হয়েছে সবার চাকরি আমরা দিয়ে দিয়েছি রেগুলার বেসিসে। এর মধ্যে 6,000-এর চাকরি আমরা অ্যাডভার্টাইজমেন্টে হয়ে গেছে, পুলিশ বিভাগে হবে স্পেশাল এক্সিকিউটিভ। আরো 1,000-এর উপর 1100-এর মতো আরো কনস্টেবল নিয়োগ হবে। সব জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এই নিয়োগ নীতি হয়ে থাকে। এটাই হচ্ছে ডিফারেন্স আগের সরকারের সাথে। আমাদের একদম পরিষ্কার, কোনো অবস্থায় কে কোন ধর্মের নিশ্চয়ই আপনাদের দেখি না, আমরা কে কোন পার্টি আমরা দেখি না। কিন্তু আগে কি হতো, এলসি, বিসি এবং মেলার মাঠে ওদের যদি না হয় ততক্ষণ ধরে ওদের চাকরি হতো না।
তো এই সরকার মানুষের সরকার, এই সরকার সবার সরকার। এবং আমি সবসময় সব জায়গায় বলি, আপনাদের মধ্যে এই ফিলিংস আসুক যে এই সরকার আমার সরকার। একটা গরিব ঘর থেকে উঠে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চাই বলা আজকে আমাদের স্বপ্ন দেখাচ্ছে। সমস্ত দিকে উন্নয়ন, পর্যটনের দিক দিয়ে এখানে কথা হয়েছে ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে কিভাবে এখানে উন্নয়ন হবে। আগামী দিনে আপনারা ভাবতে পারবেন না এখানে এই পর্যটনের যে এখানে যে সুবিধাগুলো আগামী দিনে আসছে। গত 3-4 দিন আগে আমি গিয়েছিলাম গুয়াহাটিতে, আমাদের ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরি জি এক কথায় আমাদের 7টা ন্যাশনাল হাইওয়ে উনি স্যাংশন করে দিয়েছেন। এবং একটা রাস্তায় গন্ডা ছাড়া দিয়ে যাবে ভাবা যায় কোনদিন 10,222 কোটি টাকা উনি স্যাংশন করেছেন। শুধু তাই নয়, 4টা রুটওয়ে পর্যন্ত উনি স্যাংশন করেছেন। আরো অনেক কিছু করার উনি আমার কাছে উনি বলেছেন যে আপনারা যা চাইবেন পর্যটনের জন্য। এবং ওনাকে আমি বলেছিলাম, উনিও বলেছেন যে এই যে এত বড় রাস্তা হচ্ছে আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন, নিশ্চয়ই পেপারে দেখেছেন। আমি স্টেজের মধ্যে বসেছিলাম, আমি বললাম NH-08 এটা হচ্ছে আমাদের লাইফ লাইন, সেই যে ন্যাশনাল হাইওয়ে সেটাকে 4 লেন করার জন্য উনি সাথে সাথে স্যাংশন করে দিলেন। সেটা ধর্মনগর থেকে চুড়াইবাড়ি থেকে আগরতলা অব্দি পাওয়া যায় কোনদিন। এবং এর জন্য আমি বলছি রাস্তা মানে রাস্তা দেখা, রাস্তা শুধু কনক্রিটের রাস্তা, রাস্তা রাস্তা দেখা, কমিউনিকেশন, আমরা হিরার কথা বলছি, হাইওয়ে, ইন্টারনেট, রোডওয়ে, এয়ারওয়ে। নর্থ ইস্টের মধ্যে সর্ববৃহৎ এখন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা যে এয়ারপোর্ট করেছি, নর্থ ইস্টের মধ্যে সাপোজ টু দ্য বেস্ট ওয়ান। এবং অল্প কিছুদিনের মধ্যে সেটা ইন্টারন্যাশনাল হতে যাচ্ছে। প্রথমে আমরা চিটাগাঙে ফ্লাইট পাঠাচ্ছি, পরবর্তী সময় অন্য জায়গায় যাবে। তো সব জায়গায় আমরা উন্নয়নের নামে কাজ করছি। এখানে জনজাতিদের সম্পর্কে আগের গভর্নমেন্ট অনেক কথা বলেছে, কিন্তু আমরা জনজাতিদের জন্য আজকে যে কথাটা একটু আগে বললাম যে আধুনিক ত্রিপুরা রূপকার যিনি যে সিঙ্গার মিল নামে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট তৈরি করেছিলেন, যেটার নাম আজকে আগরতলা এয়ারপোর্ট থেকে মহারাজা বীর বিক্রম কিশোরের নাম করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী নিজে এসে সেটা উদ্বোধন করে গেছেন। আপনার এসপিরেশনাল ব্লক 12টা এসপিরেশনাল ব্লক ধলাই জেলাতে, বিশেষ করে 12টা এসপিরেশনাল ব্লক হয়েছে। প্রায় 10 to 20% যে সুবিধাগুলো আছে সেগুলো এসপিরেশনাল ব্লকে বেশি করে পাবে। আমরা জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে আমরা সবসময় কাজ করে গেছি এবং আমরা চাই উনার যে জন্মদিন উপলক্ষে আমরা 19শে আগস্ট আমরা ছুটির দিন ঘোষণা করেছি। শুধু তাই না, গড়িয়া পূজার একদিনের ছুটি ছিল, সেটাকে আমরা 2 দিন করেছি যাতে আরো বেশি করে সেটাকে আরো পালন করা যায়। আমরা বিভিন্ন জায়গায় এখন স্কুল যে জনজাতি এলাকায় প্রচুর পরিমাণে আমরা ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুল করছি। তো সেই দিশায় আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী যখনই ত্রিপুরা বা ইস্ট নর্থ ইস্টকে বিশেষ করে উনি আরো বেশি করে উন্নতির লক্ষ্যে উনি মানে আমাদের সাহায্য করছেন। অ্যাক্টিভ পলিসিতে উনি চিন্তা ভাবনা করেন। আমরা কোনদিন ভাবতে পারিনি ত্রিপুরাতে ব্রড গেজের রেল লাইন চালু হবে। আগে তো বলতো দেয় না কেন্দ্র দেয় না, এইসবই তো আমরা শুনেছি। এখন জিজ্ঞেস করতে হয় না, দেওয়ার আগেই দিয়ে দেয়। সাতপুর পর্যন্ত আমাদের রেল এখন চলছে, বিভিন্ন দূরপাল্লার ট্রেন এখন এখান থেকে আমাদের যাচ্ছে। এয়ারপোর্টে আমাদের 20টা ডেলি উঠানামা করছে নতুন যে এয়ারপ্লেন আছে। তো সেই জিনিসগুলো আমি এই কারণে বলছি, আপনারা সব জানেন, কিন্তু বারবার আমাদের বলতে হয়, কারণ আমাদের ভুলে যাওয়ার কিন্তু একটা প্রবণতা বেশি থাকে। সেই কারণে আমরা যখন এখানে আসি আপনাদের স্মরণ করিয়ে দিই এই সরকার কি কি করছে, উন্নয়নের জন্য কি কি করছে। তো আমি আর আজকে বিশেষ কিছু করছি না, সবাইকে আজকে এখানে এতক্ষণ ধরে উপস্থিত থাকার জন্য এবং এই যে দুটো কেন্দ্র তার উত্তর শ্রী বৃদ্ধি ঘটক এই আস্থা রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।
বন্দে মাতরম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্বোধক